আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সালাম। তোমরা ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো সবাই ভালো আছো না? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আমরা গত সপ্তাহে কি পড়েছিলাম, কেউ কি একটু বলতে পারো? ম্যাম 16 পৃষ্ঠা পর্যন্ত মানে মহাপ্রাণ ধ্বনি পর্যন্ত পড়ছিলাম। মহাপ্রাণ ধ্বনি পর্যন্ত ম্যাম পড়েছিল। শব্দ গঠন পড়েছিলাম। শব্দ গঠন পড়েছিলা? শব্দ গঠনের কি পড়েছিলা? একটু একজন একজন করে একটু করে বলো তো, মনে পড়ে কিনা। একটু বলো। এক বা একাধিক ধ্বনি সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণগত একককে বলা হয় শব্দ। হুম। শব্দ দুটি শ্রেণীতে বিভক্ত: মৌলিক শব্দ, সাধিত শব্দ। হুম। উম, যে সব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে, হুম। হুম। যেমন আম, বই ইত্যাদি। হুম। আর এগুলোকে কার দ্বারা যোগ করে বলা হয়। আর হুম। যেগুলোকে ভাঙা যায় তাদেরকে সাধিত শব্দ বলে। এটা ফলা দ্বারাই করা হয়। হুম। 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 যেমন একটা উদাহরণ দাও। একজন বলো তো, যে ছাত্র শব্দের একটা উদাহরণ। কেউ পারো? সাহিত্য শব্দ মানে যেটাকে ভাঙা যাবে, দুই টুকরা করা যাবে, কিন্তু মৌলিক শব্দকে তো দুই টুকরা করা যাবে না। যেমন চলন্ত, দিগন্ত, এগুলো সাহিত্য শব্দ। দিক যোগ অন্ত, দিক একটা শব্দ, অন্ত একটা শব্দ। চল একটা শব্দ, অন্ত একটা শব্দ। এই যে যখন একাধিক শব্দ যোগে যে শব্দটা হবে সেটা হবে সাহিত্য শব্দ। হ্যাঁ। আর যেটা মৌলিক শব্দ, যেটা মূল, যেটা আর ভাঙা যায় না, সেটা হলো মৌলিক শব্দ। ঠিক আছে। জি আমি ম্যাম। তোমাদেরকে মনে করিয়ে জি দেওয়ার জন্য ম্যাম। আমি স্ক্রিনটা নতুন করে একটা স্ক্রিন করেছি শর্টকাটে, তোমাদেরকে স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাই। তোমার কি পেজটা দেখতে পাচ্ছ? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, জি ম্যাম। দেখো, এখানে লেখা আছে যে, আমি একটু শো করি, এখানে কি লেখা আছে, শব্দ গঠন কয়ভাবে করব আমরা আজকে শিখব। বলো, একটা ছেলে বলো, কয়ভাবে করব বলো। উপসর্গ যোগে শব্দ গঠন, প্রত্যয় যোগে শব্দ গঠন। গুড, ভেরি গুড। তোমার নাম কি? ম্যাডাম রাইজিং। আচ্ছা, রায়ান, গুড রায়ান। তারপরে তাহলে আমরা পরবর্তীতে দেখো উপসর্গ যোগে শব্দ গঠন। এখন উপসর্গটা কি, আমরা কি এর আগের দিন আলোচনা করেছিলাম। উপসর্গ কাকে বলে বলো তো, একজন বলতে পারবা? যদিও এখানে লেখাটা অস্পষ্ট, কিন্তু আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে। বাংলা ভাষায় এমন কতগুলো অবশিষ্ট শব্দ আছে যেগুলো কখনো স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। মাইকটা বস্তুত একটু দূরে যেসব নিয়ে বলো, মাইকটা একটু দূরে নিয়ে, মুখের সামনে থেকে একটু দূরে নিয়ে বলো, বোঝা যাচ্ছে না, আবার বলো। যেসব অবয়ব শব্দ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলো অর্থের সংকোচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওইসব অবয় শব্দই হলো উপসর্গ নামে পরিচিত। অবয় শব্দ না, অব্যয় শব্দ। মানে কি, যেমন দেখো, উপসর্গ যোগে শব্দ গঠন আমরা খুব সহজভাবে বলি। অদ্বিতীয়, দ্বিতীয়, দ্বিতীয় মানে তো আমরা বুঝি দুই, তাই না? দুই বুঝি না? প্রথম দেখো স্বরেও, স্বরেও এই দ্বিতীয়র আগে অ বসিয়েছে, ওই স্বরেওটা বসানোর জন্য ওই জিনিসটা হয়ে গেছে কি, অদ্বিতীয়, একটা নতুন শব্দ গঠন হয়েছে। নিমিষ, নিমিষ মানে কি, শেষ। ঠিক আছে না? কিন্তু তার আগে দেখো স্বরেও বসিয়ে দিয়েছে, দিয়ে কি করেছে, অনিমিষ মানে যার কোনো শেষ নাই। তারপরে দেখো নিচের লাইনে অতি, অনু, অব, আ, নি, পরি, প্র, সম, এই যে এই শব্দগুলো, যে কোনো শব্দের আগে দেখো, এই শব্দগুলোর কিন্তু কোনো অর্থই নাই,
স্বরীয়র একা কোনো অর্থ নেই, অতির কোনো অর্থ নাই, অনুর কোনো অর্থ নাই। আছে কি অর্থ বলো? আছে একা একা কোনো অর্থ? না ম্যাম। আচ্ছা, কিন্তু যখন আমি যখন বলতেছি যে অনুসন্ধান, সন্ধানের আগে যখন আমি অনু বসিয়ে দিলাম, তখন হয়ে গেল কি অনুসন্ধান। অনুষ্ঠান, এটা আসলে স্থানটা হলো স্থান, স্থানটাই উচ্চারণের কালে অনুষ্ঠান হয়ে গেছে। অনু বসিয়ে দিয়ে মানে কোনো উৎসব। হ্যাঁ অনুষ্ঠান, কোনো উৎসব বোঝালো। তারপরে দেশ, দেখো সরেয়া, সরেয়ারটা আমি যদি দেখি, দেশ, দেশের আগে শুধু সরেয়া বসাইছে, আর কি হয়ে গেল? আদেশ। আদেশ। আদেশ কারের আগে আ বসিয়ে মানে দিয়েছে, কোনো অর্ডার দিছে। কি হয়ে গেছে? আকার। আদেশ। ঠিক এইরকম আকাশ। যে এমন কিছু অব্যয়, অবয় না, এমন কিছু অব্যয় বা এমন কিছু মানে ধ্বনি বা ধ্বনি সমষ্টি আছে যেগুলো মানে শব্দের পূর্বে ব্যবহার বসায় দিলে পরে নতুন একটি শব্দ শব্দের গঠন অর্থ হয়, সংকোচন হয়। নতুন একটি অর্থ কি করে প্রকাশ করে। সংকোচন হয়। না, সংকোচন না, এখানে সংকোচন না, নতুন একটি অর্থ গঠিত হয়। সংকোচন হয় হলো সমাসের ক্ষেত্রে। আর আমাদের এখানে একটা শব্দ যেমন দ্বিতীয়র আগে অ বসিয়ে দিয়ে তো অদ্বিতীয় হয়নি, সংকোচ হয় নাই, একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়েছে। আমরা জানি দ্বিতীয় মানে দুই, জানি কি না? জানি। জি ম্যাম। কিন্তু জি ম্যাম। যখন আমি দ্বিতীয়র আগে অ বসিয়ে দিলাম, মানে অদ্বিতীয়, মানে কি তার চেয়ে আর কেউ মানে সেই একমাত্র, তাহলে একদম মানেটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল না? জি ম্যাম। এইটাই মানে, অথচ স্বরের একা কোনো দামও নাই, কোনো স্বরের একা কোনো অর্থও নাই, কিন্তু স্বরীয় জি ম্যাম। যদি মানুষের আগে বসিয়ে দাও, আমরা তো সবাই মানুষ, স্বরের আগে যে মানুষের আগে যদি স্বরীয় বসিয়ে দাও তাহলে কি হয়? অমানুষ। আমরা কি, তাহলে দেখো কি একটা বিশাল পার্থক্য, আমরা সবাই অমানুষ হয়ে গেলাম। অমানুষ মানে কি, যে একদম পশুর চেয়েও অধম। তাহলে দেখো স্বরেওটাকে আমরা কোনো মানে গুরুত্ব দিচ্ছি না, মূল্য দিচ্ছি না, কিন্তু এই স্বরেওটাই কিন্তু অনেক কিছুর, যেমন অনেক কিছুর আগে বসে কি হচ্ছে, অর্থের, মূল্যবান জিনিসের অর্থের মানে ভাবটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছে। প্রকাশ করতে। হ্যাঁ, সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে কি করতেছে, নতুন একটা শব্দ গঠন করছে। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। এইটাকে বলা হয় উপসর্গ। উপসর্গ যোগে মানে উপসর্গটা হলো সোজা বাংলা কথা, যে শব্দের আগে বসে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা অব্যয় শব্দর আগে বসে নতুন শব্দ গঠন করে, তখন তাকে কি বলা হয়? উপসর্গ। উপসর্গ যোগে শব্দ গঠন। তখন সেটাই হয় হলো উপসর্গ যোগে শব্দ গঠন। গুড, ভেরি গুড। নেক্সট পেজে দেখি, আমার কথা রিপিট হচ্ছে? আমি দূরে যাই। আহারে, এরপরে কি লেখা আছে? তানজিলা মাইক অফ কর। তোমাদের মাইক মিউট করো। কেউ কি পড়বা? ম্যাম লেখাগুলো না ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি বোঝাবো। ম্যাম বড় করলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ম্যাম আমি দেখি। বড় করলে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি লেখাগুলোকে বড় করেই তোমাদেরকে বোঝানোর ব্যবস্থা করি। এখন দেখো তো লেখাগুলো বোঝা যায় না? জি ম্যাম যাচ্ছে। ম্যাম। জি ম্যাম। কিন্তু শুরুটা দেখা যায় না, না? ম্যাম। প্রমি বল।
আমি আমি কোনো স্কিল দেখতে পাই, শুধু ম্যাডামকে দেখতে পাচ্ছি, মানে কোনো ম্যামের পিনটা লেখার সরায় মধ্যে। দে। ম্যামের ওখানে যে একটা পিন আছে, পিনটা সরায় দে। করলেই দেখা যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তাহলে এই লেখাটাকে যদি আমি একটু বড় করি তাহলে একটু কি দেখা যায় দেখো। ওই যে এই ফুল স্ক্রিনে লেখাটা যেন দেখা যাচ্ছে না। আমরা কিন্তু একদম পুরাটাই বর্ণনা করে ফেলেছি একটু, যে আমি পড়ি, তোমরা একটু শোনো। যে শব্দ গঠন বলতে কি বুঝো, কি কি উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠন করা যায় উদাহরণ সহ আলোচনা করা হলো। আমি বলি, ধ্বনির সাথে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে যে প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় তাকেই শব্দ বলে। বাংলা ভাষায় বিভিন্ন উপায়ে শব্দ গঠন হতে পারে। যেমন ধ্বনি, ধ্বনি তো আমরা আগে ইতিমধ্যে পড়েই ফেলেছি। একটা ধ্বনি আর একটা ধ্বনি মিলে যখন একটা শব্দ তৈরি হয় তখন সেটাও একটা শব্দ হয়। যেমন স্বরে একটা ধ্বনি, ম একটা ধ্বনি, কি হয়েছে, আম হয়েছে না, একটা শব্দ হয়েছে। আর উপসর্গ আমরা মাত্রই পড়লাম যে উপসর্গ যোগে শব্দধ্বনি। ধাতু বা শব্দের পূর্বে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উপসর্গ বলে। এই উপসর্গ যোগে বাংলা ভাষায় অনেক শব্দ গঠিত হয়েছে। যেমন অনিয়ম, ওই যে দেখো অ যোগ নিয়ম, দেখেছো? জি ম্যাম। দেখা যাচ্ছে তো, তাই না? জি। আ যোগ প্রাণ, দেখো প্রাণের আগে আ যোগ করে আপ্রাণ দিয়ে দিয়েছে, নতুন ভাষা শুরু হয়ে গেছে। বাস, বাসের আগে প্র দিয়েছে, বাস মানে কি, বাস করা, তাই না? যেই প্রটা দিয়ে দিয়েছে কি হলো, প্রবাস, মানে বিদেশ হয়ে গেল। আর এখানে দেখো এটা সন্দেশটাকে এইভাবে ভেঙেছে, মানে সন্ধি বিচ্ছেদটা এইভাবে হয়েছে, সম তারপরে হলো যোগ দিশ যোগ অ, এটা বানানটা এইরকম। এটা বোঝার দরকার নেই, আমরা পরের ক্লাসে বুঝবো। তাহলে এইগুলো হলো উপসর্গ যোগে শব্দ গঠন। হ্যাঁ, এগুলোকে উপসর্গ বলে। বা যে সকল ধ্বনি বা শব্দ বা শব্দ সমষ্টির পূর্বে নতুন ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে কি হয়, নতুন শব্দ তৈরি হয়। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এবার প্রত্যয় যুগে প্রত্যয়টিকে আমি গত সপ্তাহে প্রত্যয়টা বলেছিলাম, তোমরা এক সোজা সাপটা মনে রাখবা একটা কথা, যে উপসর্গ সবসময় শব্দের আগে বসে আর প্রত্যয় সবসময় শব্দের কোথায় বসে, পরে বসে। পরে বসে। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা। দেখো, হ্যাঁ দেখো প্রত্যয় যুগে কি বলেছে, ধাতু বা শব্দের পর যে সব ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই সব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। দেখো ধাতু আর শব্দ, আমি মনে হয় গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ধাতু কাকে বলে, শব্দ কাকে বলে। ধাতু হলো কাজের ক্রিয়ার মূল, যে সেটাকে বলা হয় ধাতু। যেমন করা, এই করার মূলটা হলো কর, করের সাথেই কিন্তু আমরা আ যুক্ত করেছি, তাহলে কিন্তু করা হয়েছে, তাই না? জি ম্যাম। যেমন ধর যোগ আ, কি হলো, ধরা। খা যোগ আ, আ যোগ ওয়া, কি হলো, খা যোগ ওয়া, কি হলো, খাওয়া। গুড। তাহলে এই যে ধর, কর, খা, পর, এই যে কথাগুলো, এই যে যেটাকে আর ভাঙা যায় না, ক্রিয়ার যে মূল, যেটা মৌলিক অংশ, যেটাকে আর ভাঙা যায় না সেটাকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু। এইটা মনে রাখবা, আমরা এইটা যে কিন্তু এটা পাবো, এবং এইটা কিন্তু আরেকটু বিস্তারিতভাবে বলা আছে। তাহলে এটা হলো ধাতু, ক্রিয়ার যে মূল। খুব ভালো করে খেয়াল করো যে কাজের যে মূলটা, যে আমরা কাজ করি সেই কাজটার যে মূল অংশটা যেটাকে ভাঙা যায় না, ধর, মার, কর, খা, হ, যা, এই যে কথাগুলো, এগুলো কিন্তু আর ভাঙা যায় না, কিন্তু এগুলো কিন্তু সব কাজ, এগুলোই হলো ক্রিয়ামূল, এগুলোর নাম হলো কি, ধাতু। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, আর শব্দমূল, শব্দমূলটা হলো ওই যে মৌলিক শব্দগুলো যেটাকে আর ভাঙা যায় না, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, তারপরে হলো তুমি গাছ, দাঁত, নাক, মুখ, এগুলা কি শব্দ না?
ধ্বনির সাথে ধ্বনি মিলে জি শব্দ ম্যাম। হয়েছে তো নাকি? জি ম্যাম। তাহলে জি। এখন দেখো প্রত্যয় যুগের শব্দ গঠন, যদি ধাতু বা শব্দের পরে, খেয়াল করো, যদি ধাতু বা শব্দের পরে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, হয় ধাতুর পরে আর নয় কিসের পরে? শব্দের। শব্দের পরে। গুড, ভেরি গুড। হয় ধাতুর পরে না শব্দের পরে। ওই যে উপসর্গে ধ্বনি বা ধ্বনি সমষ্টির সামনে বসেছিল আর শব্দের আগে, আর প্রত্যয় যে কোথায় বসতেছে, ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দের কোথায়? পরে। পরে যুক্ত হয়ে, শব্দের পরে। পরে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখন সেই সব ধ্বনি বা সমষ্টিকে কি বলা হয়? প্রত্যয়। 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 তাহলে আমরা দুই একটা উদাহরণ দেখি। তোমরা মাইকটা মিউট করো। দেখো প্রত্যয় যোগের শব্দগুলো কি কি হচ্ছে দেখো। ঘর, ঘর কি একটা কি কাজ নাকি একটা শব্দ? বলো। শব্দ। শব্দ। শব্দ, কারণ এটা দিয়ে কোনো কাজ বোঝায় না। তাহলে ঘর যোগ ওয়া মানে এটা হলো ঘরোয়া। এবার পর, পর কি কাজ নাকি শব্দ? কাজ। গুড গুড, ভেরি গুড। কাজ যে বলেছে তাকে ভেরি গুড। পর মানে কাউকে পড়তে বলতেছে। পর যোগ আ বা উয়া মানে কি? পড়ুয়া পড়ুয়া। অথবা পড়া, যেটাই ভাবো না কেন। পড়ুয়া, পড়ুয়া বলতে আমি কি বলছি? যে খুব পড়াশোনা করে, তাই না? জি ম্যাম। আচ্ছা, জি, ম্যাম। এবার আসো ঢাকা। ঢাকাটা কি কাজ নাকি শব্দ? শব্দ। শব্দ। তাহলে ঢাকা যোগ আই, এটা হলো শব্দ, ঢাকাই। আবার আসো গেছো। গাছ যোগ উয়া, এটা গাছটা শব্দ নাকি কাজ? বলো। শব্দ। শব্দ। তাহলে গাছ যোগ শব্দ। উয়া, গেছো। বুঝছো? এখন এখান থেকে আমরা আরো একটা জিনিস শিখতে পারবো, মনে রাখার। এই জায়গাটায় সংজ্ঞার মধ্যে নাই, আমি তোমাদের বলে দিই। যদি কাজের সাথে ধ্বনি বা ধ্বনি সমষ্টি কাজের পরে যুক্ত হয়, মানে ধাতুর পরে যুক্ত হয়, তখন সেই প্রত্যয়কে বলা হয় কৃৎ প্রত্যয়। কি প্রত্যয়? বলো, সবাই বলো একসাথে। কৃৎ কয়রি কয়রিকারে খণ্ডত্ব, কৃৎ প্রত্যয়। তো বল আমার সাথে সংজ্ঞাটা বলো। যদি কাজের পরে ধাতুর পরে, যদি ধাতুর পরে, বলো সবাই। যদি ধাতু পরে যদি ধাতুর পরে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে ধ্বনি বা ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ নতুন শব্দ গঠন করে, তখন তাকে কৃৎ প্রত্যয় বলে। তখন তাকে কৃৎ প্রত্যয় বলে। মনে থাকবে? জি জি ম্যাম। ম্যাম। এবার আরেকটা সংজ্ঞা। যদি শব্দের পর যদি শব্দের পর ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, তখন তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তখন তখন তাকে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় শিখে গেলাম। জি ম্যাম। আচ্ছা, good. আরো দুইটা উপায়ে আমাদের শব্দ গঠন হয়, একটা হলো সন্ধির মাধ্যমে, একটা সমাসের মাধ্যমে। এটা আমরা পরের ক্লাসে যে ডিটেলস পড়ব। আমি জাস্ট একটু পড়ে দিচ্ছি যে সন্ধি তো তোমাদের চ্যাপ্টারেও আছে। তোমরা জানো যে দুটি শব্দের প্রান্তিক ধ্বনিগত মিলনকে সন্ধি বলে। প্রান্তিক, প্রান্ত মানে কি? প্রান্ত মানে প্রান্তিক ধ্বনিগত মিল। এই পদ্ধতিতে পাশাপাশি অবস্থিত দুটি শব্দের একটির শেষ প্রান্ত, মানে শেষ, এই যে প্রান্তিকের মানে পেয়ে গেছো, প্রান্তিক, একটির শেষ প্রান্ত এবং অপরটির প্রথম প্রান্তের ধ্বনির মিলিত হয়ে সন্ধির মাধ্যমে বাংলা ভাষাকে অনেক শব্দ গঠন করে। যেমন বিদ্যালয়, বিদ্যা, দেখছো? এই যে এটার শেষ প্রান্ত বিদ্যা, আর পরেরটার আলয়, আলয়ের স্বরে আনিছে, দেখছো? নিয়ে কি তৈরি হয়েছে? জি ম্যাম। বিদ্যা।
বিদ্যালয়। বিদ্যা তাহলে প্রথমটার শেষ প্রান্ত আর পরেরটার প্রথম প্রান্ত নিয়ে যে শব্দ গঠন হয় সেটা হলো বিদ্যা একটা জিনিস, আলয় একটা জিনিস। আলয় মানে একটা জায়গা, বিদ্যা মানে তো বিদ্যা আমরা জানি, তাই না? তারপর দেখো জি ম্যাম। শুভ, শুভর শেষেরটা আর ইচ্ছার প্রথমটা। তাহলে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, মানে প্রথমটার শেষের অংশ আর শেষেরটার প্রথম অংশের মিলনে যে নতুন শব্দ গঠন হয় তখন তাকে কি বলা হয়? সন্ধি বা সন্ধির মাধ্যমে শব্দ গঠন। এভাবে করেছে রাজর্ষি, নাবিক, এটা হলো ওই যে আমাদের কি যেন বলে সাংস্কৃতিক শব্দ দেখে, এটা নে যোগ ইক, গই, এটা গই, এখানে বানানটা ভুল হয়েছে, গই যোগ অক এরকম হবে। আর সমাসের মাধ্যমে শব্দ গঠন হলো পরস্পর দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হকে। পদ মানে বাক্যের আমরা জানি যে একটা বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পদ, ওই যে পার্টস অফ স্পিচ, সবগুলোই শব্দ। কিন্তু আমি ভাত খাই, এখানে আমি একটা পদ, এটা হলো আমি সর্বনাম। ভাত হলো নাউন মানে কি বিশেষ্য, বিশেষ্য পদ। আর খাই হলো কি ক্রিয়াপদ। তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই এক একটা পদ না? জি ম্যাম। তাহলে এই কথাটি সেখানে বলেছে যে পরস্পর যদি দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয় তাহলে তাকে বলা হয় হলো সমাস। এই সমাসের মাধ্যমে বাংলা ভাষায় অনেক শব্দ গঠিত হয়েছে, যেমন জনমানব, জন ও মানব মানে জনগণ ও মানব, জনমানব। ত্রিফলা, ত্রিফলা দেখো, ত্রিফলের সমাহার। ত্রি মানে কি তিন না? জি ম্যাম। ত্রি মানে তিন, মানে তৃতীয়ত তোমরা পড়ো, তিন পড়লে পরে ত্রি বলা হয়, তৃতীয়ত পড়লে ত্রিফলের সমাহার। তার মানে ত্রিফলা বললে আমরা বুঝবো যে এখানে তিন রকমের ফল আছে। 10 আনন, 10 আনন যার, এখানে আনন মানে হাত, মানে 10টা হাত আছে যার, সে 10 আনন। তারপরে দেশান্তর মানে কি অন্য দেশ, যদি কেউ অন্য দেশে চলে যায় তাহলে তাকে বলা হয় দেশান্তর। তাহলে এখানে অন্য একটি পদ, দেশ একটি পদ। নীল যে আকাশ, দেখো নীল একটা পদ, যে একটা পদ, আকাশ একটা পদ। নীল যে আকাশ, এটাকে একসাথে করে কি হলো? নীল আকাশ। তাহলে আমাদের দেখো সমাসের মাধ্যমে আমাদের শব্দ গঠন হয়, সন্ধির মাধ্যমেও শব্দ গঠন হয়, প্রত্যয়ের মাধ্যমেও হয়, উপসর্গের মাধ্যমেও হয়, এবং ধ্বনি এবং ধ্বনি যুক্ত হয়েও নতুন শব্দ কি হয়? গঠিত হয়। আমরা কি বুঝেছি? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। ঠিক আছে, এই ছিল আমার আজকের একটু বোঝানোর ব্যাপার। আমি জানি না যে তোমরা আমাকে দেখতে পেয়েছো, এতক্ষণ কি তোমরা আমাকে দেখেছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, দেখেছি। দেখতে পেয়েছো না? আচ্ছা, জি। তাহলে তাহলে তোমরা মোটামুটি শব্দ গঠনটা তো আমরা ক্লিয়ার বুঝে গেলাম নাকি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আমাদের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা এই যে যে চ্যাপ্টারগুলো এই পর্যন্ত পড়িয়েছি আমি, এই যে এই এর মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভাষা, ব্যাকরণ, ধ্বনি, বর্ণ, তারপরে হলো শব্দ গঠন, এগুলো যে পড়িয়েছি আমি সামনের সপ্তাহে তোমাদের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেব। তোমরা অনেস্টলি পরীক্ষা দিবা, আমি যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দিবা। এমনকি আমি তোমাদেরকে পেজ শেয়ারিং করব, তোমরা খাতায় উত্তর লিখে আমাকে জানাবা। আমি যে কোনো একটা জায়গা থেকে পেজ শেয়ারিং করে দেবো এই অংশগুলোর থেকে, তোমরা আমাকে উত্তরগুলো জানাবা। আমি দেখবো যে কে কত নাম্বার পাও। এই চ্যাপ্টারগুলো একদম রিডিং বাই রিডিং পড়ে ফেলবা, গাইড পড়ার দরকার নাই। এবং তোমরা ম্যাম শব্দ গঠনের পুরাটা অধ্যায় মানে আমাদের সূচিপত্রের 1, 2, 3 আর তোমার 1, 2, 3 আর হলো 6, 6.1, 6.2 এই এতটুকুর পরীক্ষা। ক্রমিক সংখ্যা 1, 2, 3, তারপর 6, 6.1, 6.2। ওকে ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। জি ম্যাম। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করব। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ হাফেজ।